হঠাৎ করেই তারেক রহমানের কিছু বক্তব্য জনগণের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা আসলে কি তারেক রহমান বলেছে, এটা বলতে পারেন? তোলপাড় শুরু হয়ে গেছে। আমরা তার বক্তব্যের একটা অংশে জবাব দিয়েছি, এবার আরেকটা অংশ। দর্শক, তারেক রহমানের বক্তব্য প্রমাণ করে যে তিনি নিশ্চিত যে জামাতের বিজয় হবে এবার, অথবা মিনিমাম এতটুকু তো নিশ্চিত যে জামাত তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তারেক রহমান বলেছে জামাত 1971 সালে কি করেছিল এটা যেন মনে রাখে জনগণ, অথবা জনগণ 1971 সালে জামাতকে দেখেছে। এই কথা মানে আওয়ামী লীগ যে কার্ড ব্যবহার করতো বা জামাতের বিরুদ্ধে একমাত্র কার্ড, জামাতের বিরুদ্ধে বিএনপির কোনো রাজনীতি নেই। জামাতে না আছে চাঁদাবাজি, না আছে দখলদারিত্ব, না আছে নারী কেলেঙ্কারি, না আছে বিএনপির মতো অন্তর্কন্দল। মানে জামাতের দোষ কি বলবে? কোনো দোষ নাই, কিছু নাই বলে এখন বস্তা পচা সে 71-এর চেতনা জামাতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। বস্তা পচা মানে মুক্তিযুদ্ধ কিন্তু বস্তা পচা না, 71 চেতনাও বস্তা পচা না। চেতনা ব্যবসা, প্রতিপক্ষকে ঘায়েল করা, অপবাদ দেয়, এটা হচ্ছে বস্তা পচা, যেটা আওয়ামী লীগ করত। এইটা নিয়ে এসেছে এখন তারেক রহমান। এর মানে তারেক রহমান যখন দেখলেন যে জামায়াতের কাছে তারা পরাজিত হবেন, তখন এই কার্ড নিয়ে এসেছেন, অন্য কোনো উপায় নেই। এটা তো আছে, এটা নিয়ে কথা বলেছি, কিন্তু মজার আর একটা কথা বলেছেন, এটা নিয়ে অনেক মজার ঘটনা আছে। এটা প্রথমে একটু বলি। তারেক রহমান বলছেন, আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম কেউ টানতে পারে তাহলে সেটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব। মানে এই বাংলাদেশে একমাত্র বিএনপি দুর্নীতির লাগাম টানতে পারে। আপনারা জানেন যে যমুনা টেলিভিশনের লোগো, যমুনা টেলিভিশনের ফটোকার্ডের ডিজাইন স্ট্রাকচার এবং আনোয়ার টিভির বিখ্যাত স্যাটার পেজ আনোয়ার টিভির লোগো ডিজাইন একই রকমের। দেখলে আপনি যদি একদম সূক্ষ্মভাবে না তাকান তাহলে বিভ্রান্তির শিকার হবেন যে এটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর। তবে আনোয়ার টিভি স্যাটার করে একটু পড়লে বোঝা যায় যে এটা আনোয়ার টিভির, এটা যমুনা টিভির না, মানে ফান করে। যেমন আনোয়ার টিভির একটা রিপোর্ট ভাইরাল হয়েছে, একটা ফটোকার্ড, যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব নির্বাচিত হয়েছেন তারেক রহমান লন্ডনী দামাত বারাকাতুহু। আর এটা যে স্যাটার, এটা তো বোঝাই যায়, দেখলে মনে হয় যে একদম যমুনা টিভি, কিন্তু আসলে ওটা পেজের দিকে তাকালেই বোঝা যায় ওটা আনোয়ার টিভি। এখন এই যে খবরটা যে একমাত্র বিএনপির পক্ষেই বাংলাদেশের দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, এই খবর দেখে আমি সহ দর্শকরা বিভ্রান্তিতে পড়ে গেছে যে এটা কি যমুনা টিভির খবর না আনোয়ার টিভির খবর। আসলে কি এটা তারেক রহমান বলেছে না ওটা আনোয়ার টিভি ফান করে তারেক রহমানের নামে চালিয়ে দিয়েছে, সেটা কোনটা? পরে দেখলাম যে না, আসলে তো এটা তারেক রহমান বলেছে। আমার মতো হাজারো দর্শক আমি দেখেছি মন্তব্যে, যে প্রথমে দেখে ভেবেছিলাম আনোয়ার টিভির, মানে অবিশ্বাস্য যে এটা কোনো কথা। তারেক রহমান এই ধরনের থার্ড ক্লাস কথা বলতে পারেন, ফালতু কথা বলতে পারেন? বাংলাদেশের দুর্নীতির বরপুত্র তারেক রহমান নিজে। তারেক রহমান যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে 2001 থেকে 2006 করেছেন, পুরো বাংলাদেশের 54 বছরে এত দুর্নীতি সবাই মিলে করেছে কিনা সন্দেহ আছে। হাসিনার 14 গোষ্ঠী মিলে যা দুর্নীতি করেছেন, তারেক রহমান একা তার চাইতে বেশি দুর্নীতি করেছেন। হু ডাজন্ট নো? এটা বলবো, বলতে হবে। যার নাম হচ্ছে 10%, যার নাম হচ্ছে খাম্বা, 2001 থেকে 2006 বিএনপির লোকজন, বিএনপির ভদ্র লোকজন কি পরিমাণ অতিষ্ঠ ছিল এই দুর্নীতির বরপুত্র তারেক রহমান বিরুদ্ধে, কে না জানে? কি না করেছে? কোন জায়গা থেকে 10% না নিয়েছে? পৃথিবীতে সূর্য উদিত হয়, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয় এবং পশ্চিম দিগন্তে সেই সূর্য ডুবে, এটা যেরকম সত্য, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ ছিলেন, এটাও সেরকম সত্য। এখনকার জেনজিরা হয়তো বা জানে না, 2001 থেকে 2006 সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে, বিএনপির লোকজন কি পরিমাণ অদুষ্ট ছিল। 2006 পর 7 যখন 111 সরকার এসেছে, বিএনপির সিনিয়র নেতারা কিভাবে তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, যে তারেক রহমান কারণ আজকে বিএনপি ডুবেছে, কে না জানে? সব জায়গা থেকে 10%, আরো কত কিছু। তারেক রহমান যাদেরকে নিয়ে চলতেন, সেই গিয়াসউদ্দিন মামুন থেকে শুরু করে, তারা কি করেছে কে না জানে?
তো এই লোক যদি বলে যে একমাত্র বিএনপির পক্ষে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব, তাহলে এটা কি আসলে তারেক রহমান বলেছেন, ওটা আনোয়ার টিভি লিখেছে? এটা ডিস্টিংগুইশ করা তো মুশকিল। এই হচ্ছে বাস্তবতা দর্শক, এটা নিয়ে হাসাহাসি যেটা কি আসলে আনোয়ার টিভির বক্তব্য না তারেক রহমানের বক্তব্য। দর্শক, এই তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন, দেখেন মোনাফেক কত প্রকার ও কি কি। তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন ৭১ নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে যে আমরা পুরনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাই না, এবং বিএনপি ক্ষমতায় থাকতে তখনও বলেছিল যে জামাত তো স্বাধীনতা বিরোধী রাজাকার, তাদেরকে সাথে নিয়ে জোট করেছেন, মন্ত্রিত্ব শেয়ার করছেন, এটা স্পষ্ট করে বলেছেন যে পুরনো বিষয় নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না। এখন সেই তারেক রহমান বলছেন যে ৭১ জামাত কি করেছিল মনে রাখতে হবে, আওয়ামী লীগের ভাষায় ছাত্রদল এবং শিবির একই মায়ের পেটের দুই ভাই, এই কথা বলা তারেক রহমান এখন বলছেন যে এরা রাজাকার, অথচ বিএনপি হচ্ছে রাজাকারদের দল। বিএনপির প্রতিষ্ঠা তার রাজাকারদের দল, রাজাকারদের মাধ্যমে, সাজিদের মাধ্যমে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, ইটস রাইট, যদি আওয়ামী লীগ তাকে মুক্তিযোদ্ধা মনে করে না বা ভারতও তাকে মুক্তিযোদ্ধা মনে করে না, অনেক কথা আছে আওয়ামী লীগের, এবং সেক্টর কমান্ডার টাইপের মুক্তিযোদ্ধাদের কথা আছে। যে প্রথমে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু একটা পর্যায়ের পর জিয়াউর রহমান কোন যুদ্ধে অংশ নেননি, পাকিস্তানের বিরুদ্ধে একটা গুলিও চালাননি, যখন বুঝতে পেরেছে যে এটা ভারতের ষড়যন্ত্র। এই বয়ান আছে কিন্তু বাজারে। অতএব 2001 থেকে 2006 পর্যন্ত, অথবা 5 বার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়ে, যে বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে, তারা বলে যে একমাত্র বিএনপির পক্ষেই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। এটা তারেক রহমানের বক্তব্য হতে পারে না, এটা আনোয়ার টিভির বক্তব্য। আনোয়ার টিভি ছাড়া এই ধরনের বক্তব্য কেউ দিতে পারে না। আমরা আনোয়ার টিভি ছাড়া অন্য কোন মিডিয়ার এই বক্তব্য বিশ্বাস করব না। বাংলাদেশে বিএনপি এবং দুর্নীতি একে অপরের পরিপূরক। বিএনপি মানেই দুর্নীতিবাজ, বিএনপি মানেই চাঁদাবাজ। বাংলাদেশে একমাত্র জামাত ইসলামী দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাদের পার্টির মধ্যে কোনো দুর্নীতি নেই। বিএনপি নমিনেশন টাকা দিয়ে কিনতে হয়, অপ্রয়োজনে টাকা দেওয়া লাগে, এবং সেই টাকা ইনকাম করতে চাঁদাবাজি করে, এবং সেই টাকা উঠাতে হয় ক্ষমতায় এসে দুর্নীতি করে। অতএব তারেক রহমানের এই কথা বিশ্বাসযোগ্য নয়। অতএব যারা বাংলাদেশের দুর্নীতি দেখতে চান না, বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে চান না, তাদেরকে বলবো কিছুতেই বিএনপিকে ভোট দিবেন না। বিএনপিকে ভোট দিলে আবার বাংলাদেশে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আপনি যদি ফুটপাতে ডিম বিক্রেতা, আপনাকেও 10% দিতে হবে, আবার সে হাওয়া ভবন আপনাদের দেখতে হবে। আগামী নির্বাচনে আসন বন্টন নিয়ে বিএনপি আরো কঠিন পরিস্থিতিতে পড়েছে, আরো বেকায়দায় পড়ছে। দিন যত যাচ্ছে বিএনপির মধ্যে অন্তর্কন্দল, বেকায়দা সব বাড়ছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপি শরিকরা হাতছাড়া হয়ে যাচ্ছে। মজার বিষয়, কালবেলার একটা রিপোর্ট বিশ্লেষণ করছি। শরিকদের আসন বন্টন নিয়ে বিএনপিতে নতুন চিন্তা, সব এলোমেলো। নতুন চিন্তা কেন হয়েছে? এই চিন্তার একটা হচ্ছে উদ্বেগ, আর একটা হচ্ছে পরিকল্পনা। কেন নতুন ভাবে পরিকল্পনা করতে হচ্ছে? দেখেন, বিএনপি যেন সবচেয়ে লিউক্রেটিভ মিত্র বা শরিক ছিল বা প্রত্যাশিত ছিল এনসিপি, তারপরে গণ অধিকার পরিষদ, জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, এরাও। কিন্তু এরা তো জানেন যে নতুন বাংলাদেশে এনসিপি বাদে অন্য কারো খাওয়া নেই, সোজা হিসাব। সেই জায়গায় এবি পার্টি, এরা তরুণ, ইয়াং, এনার্জেটিক, মেধাবী, দূরদর্শী, এই দুইটা পার্টি। এবং এবি পার্টির, যেমন এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুকে তারেক রহমান খুব স্নেহ করেন। কেন? যেহেতু এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, সেক্ষেত্রে সাবেক জামাত নেতাদের কোন দল এটাকে বিএনপি একদম সামনে এনে তাদেরকে যত টাকা পয়সা দেওয়া লাগবে দিবে। কারণ জামাত ভাগাও, জামাত ভাঙো, এটি হওয়া উচিত বিএনপি রাজনীতি। এজন্য এবি পার্টি এবং মুজিবুর রহমান মঞ্জু বিএনপির কাছে অত্যন্ত লাভজনক এবং গুরুত্বপূর্ণ। আর এনসিপি তারুণ্যের দল, জুলাই ভিত্তিক দল, জুলাইতে বিএনপির অবদান নাই, নানান হিসেব নিকেশে এনসিপি এবং এবি পার্টি হচ্ছে
বিএনপির কাছে সবচাইতে বড় জোট, বড় মিত্র, আসল শরিক। যেমন এনসিপি এবি পার্টিকে কাছে না পেয়ে যদি আরো 77 দল কাছে পায়, তাতে কিছু আসে যায় না। বরং 3 দলীয় জোট যদি হয়, বিএনপি, এবি পার্টি, এনসিপি, তাতেই বিএনপি খুশি ছিল। কিন্তু মজার বিষয়, এটা নিশ্চিত হয়ে গেছে, বিএনপির সাথে এনসিপি এবি পার্টি যাচ্ছে না। এনসিপি এবি পার্টি মিলে নতুন জোট গঠন করছে, তৃতীয় শক্তি গঠন করছে। এই তৃতীয় শক্তি বিএনপিকে দুর্বল করবে, বিএনপিকে চ্যালেঞ্জ করবে। যেহেতু বিএনপি দ্বিতীয় শক্তি, বিএনপিকে পরাজিত তৃতীয় শক্তি সেকেন্ড হওয়ার চেষ্টা করবে। তো অবস্থা খারাপ। এখন যাদের জন্য বিএনপি আসন ফাঁকা রাখলো, তারা বিএনপির কাছে আসবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একজন তরুণ বা কোনো একজন তরুণী, এটা তরুণীর ক্ষেত্রে হলে ভালো হয়, মেয়েদের ক্ষেত্রে কোন একটা মেয়ে, খুব সুন্দরী মেয়ে, অনেক বিয়ের প্রস্তাব আসে কিন্তু রাজি হয় না। কেন? একজনকে পছন্দ করে, স্কুল ফ্রেন্ড। ওই মেয়ে স্কুল থেকে কলেজে উঠেছে, শত শত বিয়ের প্রস্তাব, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, যেহেতু সুন্দরী, রাজি হয় না। কেন? তার ওই স্কুল ফ্রেন্ডকে বিয়ে করবে। এরপরে ইউনিভার্সিটিতে উঠেছে, প্রস্তাবের অভাব নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কত প্রস্তাব, ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, রাজি হয় না, ওই স্কুল ফ্রেন্ডকে বিয়ে করবে। মেয়ে ইউনিভার্সিটি পাশ করে ফেলেছে, বয়স হয়ে গেছে, ওই ছেলে বিয়ে করবে, কিন্তু ওই ছেলে প্রতিষ্ঠিত হয় না। একটা পর্যায়ে যখন চাকরির বয়স শেষ এবং মেয়ের বয়সও কিন্তু বাংলাদেশে অ্যাভারেজ বিয়ের বয়স একদম পার, ছেলের চাকরি হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এখন ছেলে আর ওই মেয়েকে বিয়ে করবে না। কারণ মেয়ের বয়স বেশি হয়ে গেছে। এখন ওই মেয়ে কি করবে? এখন ওই মেয়ের জন্য কোনো প্রস্তাবও আসে না। পরিস্থিতিটা কেমন, কতটা কষ্টের! আমাদের ইউনিভার্সিটির অনেক ফ্রেন্ডদের ক্ষেত্রে, আমাদের অনেক বান্ধবীদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি স্বচক্ষে। টাইমলি বিয়েতে রাজি হলে আজকে অনেক ভালো ঘরে হয়তোবা থাকতো এবং সে নিজেও হয়তো প্রতিষ্ঠিত হতে পারত, কিন্তু শেষে এগুলোগুল সব হারালো। সে প্রত্যাশিত ব্যক্তিকেও পেল না, আর ভালো কোনো প্রস্তাবও পাচ্ছে না। চোখে দেখা করে না। বিএনপির অবস্থা এখন ঠিক ওরকম। বিএনপি যার জন্য আসন ফাঁকা রাখলো, যে নমিনেশন দিলাম না, এইটা 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 তোমার, ওইটা আমার, ওইটা আসাদুজ্জামান ফুয়াদ, ওইটা অমুক, ওইটা তমুক, ইত্যাদি ইত্যাদি, তার আজকে বলছে না আমি তোমাদের সাথে যাব না। মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বলেছেন, যেটা এক ধরনের সার্কাজের মতো। বিএনপি খুব কষ্ট পেয়েছে। যেমন এই 30 বছর বয়স পর্যন্ত প্রেম প্রেম করে একটা মেয়ে যদি কারো কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তারপর যদি ছেলেটা বলে যে না তুমি আমার চাইতে ভালো কিছু ডিজার্ভ করো, আমি যাই, সম্ভব না। কেমন লাগে বুঝেন? পাম কিন্তু দিল, আমার চাইতে ভালো কিছু ডিজার্ভ করো। মুজিবুর রহমান মঞ্জু বিএনপিকে বলেছে যে বিএনপি নেতারাই নমিনেশনের যোগ্য, আমাদেরকে কেন, তারা নমিনেশন হকদার, আমাদেরকে দরকার নাই। যার জন্য এত বছর অপেক্ষা, বাসর সাজে বসে থাকলাম, সে আসবে না। কেমন লাগে? বিএনপি এই পরিস্থিতিতে পড়েছে, শরীরে হাত ছাড়া হয়ে গেছে। কারণ বিএনপির সাথে জোটে যে কেউ চান্দাবাজ, ধান্দাবাজ ট্যাগ নিতে চায় না। যারাই বিএনপির সাথে জোটে যাবে তারা প্রত্যেকে পস্তাবে। আর এই বিষয়টা চমৎকার ভাবে কাজে লাগাচ্ছে এবি পার্টি, এনসিপি। তো দর্শক, শরীরটা হাতছাড়া হয়ে যাচ্ছে, কাকে আসন দিবে? এখন তো নতুন চিন্তা করতেই হবে। আবার এমনকি বিএনপির, যেটা অনেক বিশ্লেষক, আমিও নিজেও বলেছি, বিএনপির একমাত্র ভালো সিদ্ধান্ত টোটাল প্রার্থী সিলেকশনে সানজিদা তুলি। সে সানজিদা তুলি এখন জয় বাংলা। মানে আল্লাহ বিএনপিকে পরাজিত করবেন। সানজিদা তুলির মতো সর্বজন শ্রদ্ধ ব্যক্তিত্ব ইসলামের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে, মুহকামাত আয়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে জয় বাংলা হয়ে গেছে। এখন বিএনপির ওই আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী, তিনি হাজার হাজার লোক নিয়ে মশাল মিছিল করেন, সানজিদা তুলিকে বাদ দিতে হবে, ভাড়াটে এই প্রার্থী চলবে না। মজা না? দিন যত যাচ্ছে বিএনপি তো ভুল এই জায়গায় করেছে, অনেক আগে ভাগে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অতএব বঞ্চিতরা ঝামেলা করার সুযোগ পাচ্ছে, অন্য দলে যাওয়ার সুযোগ পাচ্ছে, সংগঠিত হয়ে স্বতন্ত্র নির্বাচনের সুযোগ পাবে, ফান্ড পাবে, এবং যারা বিএনপির বিরুদ্ধে তারা তাদেরকে কাজে লাগাতে পারবে। মজা না? এটা নির্বাচনের আগ মুহূর্তে করলে এই সুযোগ পেত না। তো বিএনপি এই বেকায়দায় পড়েছে।
শরিক নাই, বিএনপি একলা হয়ে যাচ্ছে, বিএনপির পক্ষে কেউ নাই, থাকবেন না। যারা থাকবেন তারা চান্দাবাজ হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবেন। এখানে আন্দালিব রহমান পার্থের দলকে পিটায়, জোনায়েদ সাকির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে বিএনপি। দেখবেন যে হুজুর যেসব আছে জমিয়তের খাজুর গাছ, এদেরকে খাজুর গাছের ডাল দিয়ে পিটাবে, খাজুর গাছের সাথে বাইন্ধে রাখবে। কেন যাবে? বিএনপির লোকজন বাইন্ধে রাখবে। কোথার কি খাজুর গাছ মার্কাইছে? এখানে ধানের শীষ থাকবে না খাজুর গাছ? এটা বিএনপির লোকজন মানবে না, তারা পিটাবে ওই হুজুরকে। আন্দালিব রহমান পার্থের লোকজনকে যদি পেটাতে পারে, ওই এলাকায় ভোলায় আন্দালিব রহমান পার্থের যথেষ্ট হ্যাডাম আছে। আর খাজুর গাছ মার্কা হুজুরদের পিটানো কোনো ব্যাপার না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237 আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি। এ নিয়ে জোটের শরিকদের দ্বিধা কাটছে না। তারা এরই মধ্যে বিএনপি মহাসচিব দলটি দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি থেকে বলা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন? সব এলোমেলো। এরা নাকি 250 আসন চায়, 300 আসনের মধ্যে 250 আসন চায়। আরে তারা তো অন্য জায়গায় অন্য মেয়ের সাথে সংসার শুরু করেছে, আপনার সাথে তো নাই, আপনার হাতছাড়া হয়ে গেছে। তো বিএনপি কতটা বেকায়দায় পড়েছে, কোন পরিস্থিতিতে, বুঝতে পারছেন? তো দর্শক, এই বিএনপির কপাল খারাপ। ওই যে আছে না যে বউ থাকে না, মেয়ে পায় না, পেয়েছে একটা, তা আবার ভেঙে গেছে। এই অবস্থা বিএনপি।